আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো টেন্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো একদম বেসিক থেকে বাচ্চারাও আজকে এই ক্লাসটা করতে পারবে। তো খুব সহজে আজকে আমরা শিখব ডু, ডিড এবং ডাজের ব্যবহার। এই ডু কোথায় ব্যবহার হয়, কীভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এই প্রত্যেকটাই আজকে আমরা শিখব খুব সহজে। আজকে ক্লাসটা তুমি যদি করতে পারো তাহলে তুমি খুব সহজেই ডু, ডিড, ডাজ ব্যবহার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখবা অনেক শিক্ষার্থী আছে ডু, ডিড, ডাজের সঠিক ব্যবহার করতে পারে না এবং হ্যাভ, হ্যাজ এগুলোর ব্যবহার করতে পারে না। তো ধারাবাহিকতার সাথে সাথে প্রত্যেকটা ক্লাস আমি এভাবে নিব। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো টেন্স মূলত একটা সময়। কিসের সময়টা? কাজের সময়। তো এই কাজের সময়কে বোঝানোর জন্য টেন্সের তিনটে সময় রয়েছে। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর প্রত্যেকটাকে আবার চার ভাগ করে ভাগ করা হয়েছে। তো তোমরা সকলেই এগুলো জানো। তো আজকে আমরা ডু দিয়ে এবং ডিড দিয়ে এবং ডাজ দিয়ে প্রশ্ন তৈরি করব এবং বাক্য তৈরি করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ, ঠিক আছে। তো এই ডু, ডিড, ডাজ কোথায় ব্যবহার হয় এবং কোনটা কার সাথে ব্যবহার করব? আমার সাথে, আয়ের সাথে, না ইউর সাথে, উইর সাথে, না দেয়ের সাথে? তো এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ডু, ডিড, ডাজ এগুলো কি? এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, যাকে বলা হয় হেল্পিং ভার্ব। কি বলা হয় এদেরকে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে। এটাকে বলা হয় কি? হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। তো এই সাহায্যকারী ক্রিয়াগুলো আমরা কোথায় ব্যবহার করব? তো দেখো এই সাহায্যকারী ক্রিয়া ছাড়া আমি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবোই না। তো এই সাহায্যকারী ক্রিয়ার আমরা একটা ব্যবহার দেখব এবং এক্সাম্পলের সাথে সাথে আমরা চর্চা করার চেষ্টা করব। খুব সহজেই আমরা পারবো। তাহলে দেখো ডু একটা সাহায্যকারী ভার্ব। তো এই ডু এর ব্যবহার আমরা কোথায় কোথায় করব? তো তিনটা জায়গা নিয়ে এই প্রত্যেকটা এই ডু, ডিড, ডাজ কাজ করে। দেখো একটা হচ্ছে কোশ্চেনস, একটা হচ্ছে নেগেশন। কোশ্চেন মানে কি? প্রশ্ন তৈরি করা। কি তৈরি করা? প্রশ্ন তৈরি করা। আর নেগেশন মানে কি? ইতিবাচক বাক্য গঠন করা। আর একটা আছে ইমফেসিস। কি আছে? ইমফেসিস। ইমফেসিস মানে কি? কোনো কিছুতে জোর দেওয়া, মানে জোর দিয়ে করা আর কি। তিনটা বিষয় নিয়ে এই ডু কাজ করে থাকে। দেখো বাংলা ক্রিয়াপদে কিন্তু অনেক অনেক রকমের মানে বলা যায় আর কি, কিন্তু ইংরেজিতে কিন্তু অনেকভাবে বলা যায় না। যার জন্য আমাদের এই হেল্পিং ভার্বের সাহায্যে সেন্টেন্সগুলো তৈরি করার প্রয়োজন বা তৈরি করা লাগে। দেখো বাংলায় আমরা বলি সে খায়, সে খাইতেছে, সে খেয়েছে, সে খেয়েছিল, সে খাবে, সে খাইছে, সে খাইবে। এরকম অনেক অনেক রকমের বাংলায় ক্রিয়া বলা যায়। 20 থেকে 30 রকমের ক্রিয়া তৈরি করা যায়, কিন্তু ইংরেজিতে কিন্তু এরকম ক্রিয়া তৈরি করা যায় না। এই ডু কোথায় ব্যবহার করব? এটা হচ্ছে একটা প্রশ্ন। এই ডু বর্তমান সময়ের যত কথা আছে প্রত্যেকটা কথায় আমরা ডু ব্যবহার করতে পারি। দেখো সকল পুরোনো নাউনের ক্ষেত্রে এই ডু ব্যবহার করবে এবং আই, ইউ, উই, দে এর সাথে কি ব্যবহার করবে? ডু ব্যবহার করবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই ডুটা কেন ব্যবহার করব আমরা। দেখো আমি এখানে লিখি আই ডু নট প্লেইং। দেখো আই ডু নট প্লে, আমি খেলি না। আই ডু নট প্লে, আমি খেলি না। তো এখানে যদি বলতাম আমি আই নট প্লে, তাহলে কি সেন্টেন্সটা হতো না। যার কারণে এই কারণেই বলতে পারো এই হেল্পিং ভার্বের আমরা ব্যবহার করছি এখানে, কিন্তু হেল্পিং ভার্ব ছাড়া কিন্তু এখানে সেন্টেন্সটা হতো না। যার জন্য আমরা হেল্পিং ভার্ব নিয়ে এই সেন্টেন্সটা পূরণ করেছি বা এই সেন্টেন্সটা সঠিক করেছি। তো এখানে যদি আমরা হেল্পিং ভার্ব না দিতাম সেক্ষেত্রে সেন্টেন্সটা হতো না। তো এবার বুঝতে পারছো এই হেল্পিং ভার্ব কোন কাজে লাগে, কী কাজে লাগে। তো বাংলা ক্রিয়াপদে তো অনেকভাবে লেখা যায় যে আমি খাচ্ছি, আমি খেয়েছি, কিন্তু ইংরেজিতে এই প্লে তো প্লেই, প্লে অর্থ কি? খেলা। প্লে অর্থ খেলা, কিন্তু খেলেছিল, খেলেছিলাম
এই যে কথাগুলো, এই রূপের জন্য আমাদের এখানে হেল্পিং ভার্ব প্রয়োজন। হেল্পিং ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। কি সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখো, ডু আই প্লে, ডু আই প্লে। ইন্টারোগেটিভ করার সময় নট এখানে উঠে যাবে। আর ডু আই প্লে, আমি কি খেলছিলাম। তাহলে দেখো ডু এর ব্যবহার কিন্তু এখানেও হয়েছে। এই দেখো আমরা দুটো ব্যবহার পেয়ে গেলাম, একটা কোশ্চেন পেপার পেলাম, নেগেটিভেশন ইতিবাচক বাক্য পেলাম। ঠিক আছে, তো এভাবেই তোমরা খুব সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে পারবে এবং খুব সহজে লিখতে পারবে। ঠিক আছে, ডু দিয়ে এরকম হাজার হাজার সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। ডু আই প্লে, ডু আই রিড, আমি কি খেলি। ডু আই রিডিং, আমি কি পড়ছি। ডু আই রিডিং, আমি কি পড়ছি। ডু আই প্লেইং, আমি কি খেলছি। তো এইভাবে তোমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবে। তো দেখো এবার ডিড, এই ডিড আমরা কোথায় ব্যবহার করব। তো এগুলো তোমাদের ডু এর ব্যবহার। আশা করি ডু এর ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। তো মনে রাখো এই ডিডটা সবসময় পাস্টে, অর্থাৎ পাস্ট মানে অতীতকালে, অতীতকাল সম্পর্কিত, অতীতকাল রিলেটেড যত কথা আসবে সব কথা এই ডিড থাকবে। কি থাকবে? ডিড। তো এই ডিডটা আমরা কার সাথে লাগাবো, কার সাথে দেব ডিডটা আমরা? এটা সকল সাবজেক্ট নিয়ে কাজ করবে। ডিড কি নিয়ে কাজ করবে? সকল সাবজেক্ট নিয়ে ডিড কাজ করবে। দেখো অল সাবজেক্ট নিয়ে ডিড কাজ করবে। ঠিক আছে, ডিড সকল সাবজেক্ট নিয়ে কাজ করবে। ঠিক আছে, কিন্তু এটা কথাটা হবে কি টেন্সে? পাস্টে। এই কথাগুলো হবে কি? সব পাস্টে হবে। ঠিক আছে, তো দেখো একটু এক্সাম্পল একটা, ডিড ইউ প্লে, ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ প্লে। একটা কথা মনে রাখো, এটা একটা মনে রাখার বিষয়, যেটা তোমরা যখন দেখবা এটা অতীতকাল নিয়ে কোনো কথা শুরু হয়েছে মানে ডিড দ্বারা, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম থাকবে। কি ফর্ম থাকবে? বেস ফর্ম। ভার্বের কি ফর্ম থাকবে? বেস ফর্ম থাকবে। ভার্বের সাথে কখনো আইএনজি, ইএস বা এস যুক্ত হবে না, এটা মনে রাখতে হবে। দেখো ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। এখানে ডিড এটা কি? এটা হচ্ছে অতীতকালে বলা হয়েছে। তুমি কি খেলেছিলে মানে অতীতে খেলেছিলে। তুমি কি খেলেছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তো এইভাবে তোমরা ডিড দ্বারা এভাবে প্রশ্ন করতে পারো, এই অতীতকাল রিলেটেড সকল প্রশ্ন করতে পারো। এবার দেখো আমরা একটা ইতিবাচক বাক্য তৈরি করি। দেখো আই ডিড নট প্লে, আই ডিড নট প্লে, আমি খেলেছিলাম না। আমি খেলেছিলাম না, আই ডিড নট প্লে। দেখো এখানে আমি খেলেছিলাম না, যার জন্য আমরা কি ডিড এর সাথে কি যুক্ত করছি? নট যুক্ত করছি। যদি বলি আই নট প্লে, আগের মতোই দেখো আমি খেলি না, কিন্তু এভাবে হয় না, এভাবে সেন্টেন্স হয় না। তাহলে কি হবে? আমরা আই ডিড নট প্লে, আমি খেলেছিলাম না। এই ডিড এটা আমরা কি হিসেবে আনলাম? সাহায্যকারী বা হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনলাম এখানে। তো আই ডিড নট প্লে, আমি খেলেছিলাম না। তো ঠিক এইভাবে তোমরা আরও অনেক প্রশ্ন তৈরি করতে পারবে খুব সহজে। দেখছো ডিডের ব্যবহার কত সহজে করা যায়। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। আই ডিড নট প্লে, আমি খেলিনি। তোমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল তৈরি করতে পারো। আই ডিড নট রিড, আমি পড়িনি। আই ডিড নট রিড, আমি পড়িনি। তো এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে অনেক তাহলে খুব বিষয়টা ক্লিয়ার হবে। এবার আসো ডাজ। আমরা এবার ডাজের ব্যবহারটা শিখবো। এই ডাজটা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়। দেখো ডু ডিড একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত। ঠিক আছে, দুইটা সময় নিয়ে কাজ করে, কিন্তু এই ডাজটা কোন সময় নিয়ে কাজ করে তোমার বিষয়টা মনে রাখতে হবে। ডাজ কার সাথে কাজ করে, কোন সময় নিয়ে কাজ করে। দেখো এখানে একটা বিষয় মনে রাখবে শুধু, সাবজেক্ট যখন হি শি ইট বা সিঙ্গুলার, মনে রাখো সাবজেক্ট যখন হি শি ইট বা সিঙ্গুলার নাম্বার হয়, শুধু সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। এক্ষেত্রে আর কোনো নিয়ম মানার দরকার নাই।
তো খুব সহজে এইটা মনে রাখবে শুধু, তাহলে তুমি ডাজের ব্যবহারটা খুব সহজে করতে পারবে। দেখো হি, শি, ইট, এগুলো কি পার্সন বলতে পারো? এগুলো সব থার্ড পার্সন। কি পার্সন? সব থার্ড পার্সন। তো এখানে বলতে পারো থার্ড পার্সনগুলো নিয়ে এবং সিঙ্গুলার নাউন নিয়ে আমরা কাজ করব। তো এখানে দেখো এখানে ডাজ, তাইলে আমরা একটা প্রশ্ন কিংবা একটা এই নেগেশন বাক্য তৈরি করি, নেতিবাচক বাক্য। দেখো ডাজ হি গো টু স্কুল? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল?